নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প পরপুরুষ। করালি গরু খুঁজতে বেরিয়েছিল, আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে। কালীপুরের হাটে সাজের বেলায় দুজনে দেখা। বাঁ চোখে ছানি এসেছে, ভালো ঠাহর হয় না। তবু তারককে চিনতে পেরে করালি বলল, তারক নাকি? আর বলো কেন দাদা, মাগি সকাল থেকে হাওয়া। ঝগড়া করেছিস? সে আর কোন দিন না হচ্ছে। আজ আবার বাগান থেকে মস্ত মানকচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে যদি হাটে এসে থাকে। বাঁধা বউ, ঠিক ফিরে যাবে। আমার তো তা নয়, গরু বলে কথা, অবলা জীব। হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান। গোহাটা ঘুরে দেখেছ? তার দেখিনি, পেলুম না। ভেবো না, গরুও ফিরবে। চলো পরাণের দোকানে বসি। পরাণ তাড়ির কলসি সাজিয়ে বসে। একখানা বার কষে ভাঁড় আর কাঁচের গেলাস সাজানো। আশেপাশে খদ্দেররা সব উবু হয়ে বসে ঢক ঢক গিলছে। দুজনে সেখানে সেটে গেল। কালীপুরের হাট একখানা হাটের মতো হাটই বটে। 10টা গাঁ যেন ভেঙে পড়ে। জিনিস যেমন সরেস, দামও মোলায়েম। এই সন্ধ্যের পরও হ্যাজাক, কার্বাইট, টেমি জেলে বিকিকিনি চলছে রম রম করে। হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের। পেটে তাড়ি টাড়ি গেলে তো আরও তর হয়ে যায়। তবে কিনা বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারাদিন হরিমটর গেছে। রান্নাটা আসে না তারকের। ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল, বাপু, তোমার ছেলের কিন্তু অগ্নিভয় আছে, আগুন থেকে সাবধানে রেখো। তাই মা তাকে গা ছুঁইয়ে বাক্যি নিয়েছিল, আগুনের কাছে যাবে না। মায়ের কথা ভাবতেই চোখটা জ্বালা করল। মা মরে গিয়ে স্তক কিছু ফাঁকা হয়ে গেছে যেন। দুপুরে গড়ানো বেলায় মুকুন্দর দোকানে 4টি মুড়ি বাতাসা চিবিয়েছিল। এখন খিদেটা চাগাড় মারছে। করালি যেন মনের কথা টের পেয়েই বলল, নন্দকিশোরের মোচার চাপ খাবি? খুব খাবো, পয়সা দিচ্ছি, যা নিয়ে আয়। নন্দকিশোরের মোচার চপের খুব নামডাক। সারাদিনে দোকানে যেন পাকা কাঁঠালে মাছির মতো ভিড়। এখন সন্ধ্যাবেলায় ভিড় একটু পাতলা হয়েছে। সারা দিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে নন্দকিশোরের হেদানো চেহারা। 4টে কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন। নন্দকিশোর মাথা নেড়ে বলল, মোচা কখন ফুরিয়ে গেছে? ফুলুরি হবে, তবে গরম নয়। আহা, একটু গরম করে দিলেই তো হয়। উনুন ঝিমিয়ে পড়েছে বাপু, এখন আঁচ তুলতে গেলে কয়লা দিতে হবে। শেষ হাটে আর আঁচ তুলে লোকসান দেব নাকি 2 টাকার ফুলুরির জন্য? তা বটে। তারক এধার ওধার খুঁজে দেখল। শেষে মুকুন্দ দলুয়ের দোকানে গরম চপ পেয়ে নিয়ে এলো। খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগলো। তার ওপর তাড়ি গিয়ে যেন গান ধরে ফেলল। ভিতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল, কালীপুরের হাট বড় ভালো জায়গা, কি বলো করালিদা? জিভে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘষ্টানি খেয়ে শিশোচ্ছিল করালি। এক গাল তাড়িতে জ্বলন্ত জিভটা খানিক ভিজিয়ে রেখে ঢোক গিলে বলল, সেই কোমরে ঘুনসি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম, তখন একরকম ছিল, এখন অন্য রকম। তারকের বাঁ পাশে একজন দাঁত উঁচু লোক তখন থেকে 2খানা সস্তা গন্ধ সাবান বাঁ হাতে ধরে বসে আছে। ডান হাতে গেলাসে চুমুক দিচ্ছে আর ঘুরিয়ে ফিরিয়ে সাবান 2খানা দেখছে বারবার। পেটের মধ্যে তখন নৃত্য গীত চলছে। মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের। লোকটার দিকে চেয়ে বলল, সাবান বুঝি বউয়ের জন্য? লোকটা উদাস হয়ে বলল, বউ কথা?
ঘাড়ের ওপর দুটো ধুমসি বোন, মা বাপ। মুকুন্দ বিশ্বাস সাপ বলে দিয়েছে, আগে পরিবার থেকে আলগা হও, তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব। তা আলগা হতে বাধা কি? হলেই হয়, আজকাল সবাই হচ্ছে। ভয়ও আছে, মুকুন্দ বিশ্বাসের ছেলের সঙ্গে তার ঝগড়া। মেয়ের বিয়ে দিয়েই মুকুন্দ আর তার বউ আমার ঘাড়ে চাপবার মতলব করছে। ও বাবা, সেও তো গন্ধমাদন, তাই আর বিয়েটা হয়ে উঠছে না। করো কি? ভ্যান রিক্সা চালাই, নয়াপুর থেকে কেশব হালদারের মাল নিয়ে এসেছি, হাটের পর ফের মাল নিয়ে ফেরা। আর সাবানের কথা বলছো, সে কি আর শখ করে কেনা, লটারিতে পেলুম। বাহ, লটারি মেরেছ, এ তো সুখের কথা। ছাই, ওই যে লোহার রিং ছুঁড়ে ছুঁড়ে জিনিসের ওপর ফেলতে হয়, রিংয়ের মধ্যিখানে যা পড়বে তা পাবে। ফিবার 2 টাকা করে, 30খানা টাকা গচ্চা গেল। তার মধ্যে একবার এই সাবান 2খানা উঠল। যাচাই করে দেখেছি, এ সাবান 4 টাকা 50 পয়সায় বিকোই। লটারি মানেই তো তাই রে ভাই, তুমি যদি সব জিতে যাও তাহলে লটারিওয়ালার থাকবে কি? দাঁত উঁচু লোকটা এক চুমুক খেয়ে বলল, সবারই সব হয়, শুধু এই ভ্যান গাড়িওয়ালারই কিছু হয় না, বুঝলে। মা একখানা ফর্দ ধরিয়ে দিয়েছিল, ট্যাঁকে আছে এখনো। সেসব আর নেওয়া হবে না। কটা বাজে বলো তো? তারকের হাতে ঘড়ি নেই, আন্দাজে বলল, তা ধরো 7টা 7:30 হবে। ওরে বাস রে, কেশব হালদার মাল গোটাতে লেগেছে, যাই। করালি শিশোচ্ছিল। উঠবে নাকি গো করালিদা? করালি একটা হাই তুলে বলল, গরুটার কথাই ভাবছিলুম। কি ভাবলে? বাজা গরু, পুষতে খরচ, আবার বেচতেও মন চায় না। কিনবে বা কে বল? তাই বলো, বাজা গরু, তা গেছে আপদে গেছে, ভাবনার কি আছে রে? আছে। আমার ছোট মেয়ে পদির বড় ভাব গরুটার সঙ্গে। পাল খাইয়েছ? কিছু বাকি রাখিনি। আর 2 গরু বিয়ই, দুধও দেয়, এটাই দেয় না। এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় সূচ খোঁজার সামিল। এসে থাকলেও এত রাত অবধি তো আর হাটের মাটি কামড়ে সে নেই। বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরিমটর। তারও ভাবছিল আরও কয়েকখানা চপ সাঁটিয়ে নেবে কিনা, তারপর 1 ঘুঁটি জল খেয়ে নিলেই হলো। কিন্তু পয়সার নেশাটা চৌপাট হয়ে গেলে মুশকিল। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরেতন। হলো, সম্পর্কের আবার চিরেতন, হরতন, ইস্কাপন, রুইতন হয় নাকি? হলেও বাপু, যমুনা কি সেসব বোঝে? তবে কি না নরেনবাবু ভদ্রলোক, মেলা জানে শোনে। নরেনবাবুর কথা তো আর ফেল না নয়। একদিন জিজ্ঞেস করেছিল, চিরেতনটা আবার কি বলো তো বাবু? নরেনবাবু হেসে টেসে বলল, এই ধর তুই আর আমিও কারো কেউ নই, তুইও কারো কেউ নোস। যেমন জলের মাছ, কে কার মা বাপ জানে ওরা, তবু তো ডিম ছাড়ছে, বাচ্চা বিয়োচ্ছে। ব্যাপারটা ওরকমই আর কি। চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক, বুঝলি না? যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না। তবে এটা ঠাহর হলো যে ওই চিরেতনের মধ্যেই প্যাঁচটা আছে। প্যাঁচ বুঝতে যমুনার কেন, কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না। যমুনার এই 17 বছর বয়স হলো। 1 বছর হলো পুরুষ মানুষ ঘাঁটছে। পুরুষটা হলো তার বর তারক। একদিন মিটমিট করে হেসে বলেছিল, বাবুর বাড়িতে কাজে যাস, তা কখনো পিঠ টিট চুলকে দিতে বললে দিস, নরেনবাবুর মেলা পয়সা। প্যাঁচ বুঝতে যমুনার দেরি হয় না। আর একদিন বলল, আহা, বাবুর বউটা বোবা, পীড়িতের কথাটা তা কইতে পারে না। পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চায়। প্যাঁচ যমুনা বুঝতে পারে, চিরেতনটা বুঝতেও তার অসুবিধে হয়নি। নরেনবাবুর বউ মলয়া বোবা কালা, তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে। নিতাই রায় 50,000 টাকায় নরেনবাবুকে কিনেছে, এ কথা সবাই জানে। নগদ ছাড়াও বাড়িঘর ঠিকঠাক করে দেওয়া, মেয়ের নামে জমিজমা লিখে দেওয়া তো আছেই।
নরেনবাবুকে তাই আর কিছু করতে হয় না, শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল। তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয়, সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও করে দিয়েছে নিতাই রায়। গাঁয়ের দোকান, সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয়। তা নরেন হলো বাবু মানুষ। সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে। সন্ধ্যাবেলা নরেনবাবু গিয়ে ঘন্টা দুয়েক কাটিয়ে আসে। সেখানে কিছু ইয়ার বন্ধুও জোটে এসে শোনা যাচ্ছে নরেনবাবুর গদাই লস্করি চালে সুবিধে হয়েছে শ্রীপতির। সে দু হাতে লুটে নিচ্ছে। তারকের তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সে বাগায়। সোজা সাপটা ব্যাপার, এতে কোনো প্যাঁচ নেই। মানুষ কত কি চায়, আর চাইবেই তো, নেই বলেই চাই, কিন্তু চাইলেই তো হলো না, দিচ্ছে কে? আর তখনই প্যাঁচটা লাগে। মলয়ার দুটো মেয়ে, একটা 3.5 বছরের, একটা 2 বছরের। তারা কেউ বোবা কালা নয়। বড়টা পাড়ার খেলুড়িদের সঙ্গে খেলতে শিখেছে, আর ছোটটা সারা বাড়িতে গুটগুট করে হেঁটে বেড়ায়। এই দুটো মেয়ে হচ্ছে মলয়ার জান। যখন আদর করে তখন খ্যাপাটে হয়ে যায়, আর সারাদিনে মাঝে মাঝেই মেয়েদের আ আ আ করে ডাকে। মেয়ে দুটো মায়ের ডাক ঠিক বুঝতে পেরে ছুটে আসে। মেয়ে দুটোর দেখাশোনা করত উড়নচণ্ডী পটলি। ছোট মেয়েটা তখন সবে হামা দেয়। পটলি তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনের দিব্যি এক্কা দোক্কা খেলছিল। মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝি ফিরে পায় না, মাথা ফুলে ঢোল। শোনার কথাই নয় মলয়ার, তবু মায়ের মন বলে কথা। কোথা থেকে পাখির মতো উড়ে এসে মেয়ে বুকে তুলে নিল। তারপর সেই কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি! পটলে না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ার হাতে। বোবাদের রাগ বোধহয় বেশি হয়। কথা দিয়ে দুর্মুষ করতে পারে না, গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না, তাই ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে। পটলির জায়গায় এখন যমুনা। মেয়েদের দেখে শোনে, ধান শুকোয়, ঢেকি কোটে। গেরস্থ বাড়িতে তো কাজের আকাল নেই, আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুষ্মাণ্ডু ওই তারকের জন্য রেঁধে রেখে আসতে হয়। তা বলে খারাপ ছিল না যমুনা। খাটনিতে তো তার ভয় নেই, চিরকাল গতরে খেটেই বড়টি হলো। কিন্তু ভয়টা অন্য জায়গায়, সে হলো ওই মলয়া। বোবাকালা হলে কি হয়, যমুনার বিশ্বাস মলয়া অনেক কিছু টের পায়। শুনতে না পেলেও টের পায়। মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিকে অপলক চেয়ে থাকে। একটু ভয় ভয় করে যমুনার। নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে। একদিন বলল, নারী আর নদীতে কোনো তফাৎ নেই, বুঝলি? মেয়ে ছেলে হলো বওতা জল, ডুব দিয়ে উঠে পড়ো। নদী কি তাতে অশুদ্ধ হলো? এই যে গঙ্গায় কত পাপি তাপি ডুব দেয়, গঙ্গা কি তাতে ময়লা হয় রে? যমুনা আগে শুনতো, কিছু বলতো না, আজকাল বলে। সে ফস করে বলে ফেলল, তোমার কি কোনো কাজ নেই বাবু? সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো। শ্রীপতি তো শুনি দোকান ফাঁক করে দিচ্ছে। নরেনবাবু একটা ফু শব্দ করে বলল, দিক না, তাতে আমার কি? দোকান শ্বশুরের, শ্রীপতিও তার লোক, সে বুঝবে। আমার ওতে মাথা গলানোর কি? আমি খাবো দাবো ফুর্তি করব। বোবাকালা বিয়ে করেছি কি মাগনা? শ্বশুর কি আর চিরকাল থাকবে? দোকান তো তোমারই হবে একদিন। আমার নয় রে, আমার নয়। দোকান ওই বোবাকালার নামে, আমিও চাইও না। 2 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতই আমার নয়। আমাকে কি তুই তাই বুঝলি? আর একদিন আরও একটু এগোলো নরেনবাবু। কথা নয়, একখানা তাঁতের শাড়ি দিয়ে বলল, কাল সকালে পরে আসিস, তোকে মানাবে। এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে। খুশি হলো তারকও, বলল, বাহ বাহ, এই তো কাজ এগোচ্ছে। তার মানে? নরেনটা তো ভিতর ডিম, ভাবছিল মার বুঝি এগোবে না। কি বলতে চাও তুমি বলো তো? দোষ ধরিসনি, একটু মাখামাখি করলে যদি কাজ হয় তো
তো ভালোই। তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম। চটিস কেন? পেটের দায় বলে কথা। শ্রীপতি শালা তো শুনছি কৈলাসপুরে 4 কাঠা জমি কিনে ফেলেছে। তাতে তোমার কি? জ্বলুনি হয় বুঝলি, বুকের মাঝখানটায় বড্ড জ্বলুনি হয়। ঘরামির কাজ করে করে হাতে কড়া পড়ে গেল, সুখের মুখ দেখলাম না। প্রথমটাই বাঁধো বাঁধো ঠেকলেও পরে দেখবি ব্যাপারটা কিছুই না। আমিও যা, ওই নরেনবাবুও তা। তোমার মুখে পোকা পড়বে। ওরে শোন, ও চাকরির মতো সুখের চাকরি নেই। মালিক চোখ বুজে থাকে, হিসেব চায় না। এমনটা আর কোথায় পাবি? এই টানাপোড়েনের মধ্যে দিন কাটছিল যমুনার। একদিন বিকেলে ভিতরের বারান্দায় বসে মলয়ার চুল বাঁধছিল যমুনা। বেশ চুল মেয়েটার, দেখতেও খারাপ নয়, মায়াও হয়। খোঁপায় কাঁটা গুজে হাত আয়নাটা মলয়ার হাতে যখন ধরিয়ে দিল, তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসলো মলয়া। সেই বড় বড় চোখ, 2 হাতে হঠাৎ যমুনার 2 কাঁধ খিঁচে ধরে ঝাঁকায় আর বলে, আ আ আ আ। ভয়ে আত্মারাম, টানা ঝাপটাচ্ছিল বুকে। কি জোর মেয়েটার গায়ে! কি করছো বৌদি, কি করছো? আমি তো কিছু করিনি। মলয়া ঝাঁকানি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে। তারপর সাপে ব্যাঙ ধরলে ব্যাঙ যেমন শব্দ করে তেমনি এক অবোধ শব্দ বেরোতে লাগলো তার গলা থেকে, আর 2 চোখে জলের ধারা। নরেনবাবু পরদিনই বলল, শহরে বেড়াতে যাবি 2 দিনের জন্য? শুধু তুই আর আমি, একটু ফুর্তি করে আসি চল। ফুঁসে উঠতে পারল না যমুনা। তার কি সেই জোর আছে? জোর হলো স্বামীর জোর, তার তো সেখানেই লবডঙ্কা। সুতরাং যমুনা অন্য পন্থা ধরে বলল, তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয়? ও বাবা, এই যে আমার শ্বশুর দেখায়। কেন রে, শ্বশুরের কাছে কি আমি টিকিখানাও বাঁধা রেখেছি? নিতাই রাই বা কম কিসে? পটলডাঙ্গায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত কে না জানে। কি করবে সে আমার? তুই বড্ড বোকা মেয়ে ছেলে তো। শোনো বাবু, বৌদি কিন্তু সব টের পায়। সোহাগের কথা আর বলিসনি, টের পায় তো পাক, কি করবে সে? যমুনার ভাবনা হলো, নরেনবাবুর সাহস বড়ই বেড়েছে, এবার তার বিপদ। শুনে খ্যাক করে উঠল তারও। বিপদ আবার কি? তোকে তো কতবার বলেছি ওতে কিছু হয় না। তোর আমিও রইলুম, কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলবো না। নরেনবাবুর সঙ্গে আমার স্পষ্টাস্পষ্টি কথা হয়েছে। কি কথা? সামনের মাসে চাকরিতে জয়েন দেব। নরেনবাবু অন্য মেয়ে মানুষ দেখে নেয় না কেন? যার যাকে পছন্দ। তোকে চোখে লেগেছে, ও বড় সর্বনেশে ব্যাপার। যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে। আমি কালই বাপের বাড়ি যাচ্ছি। লাথি ঝাঁটা খায়, শুকিয়ে মরি তাও ভালো, তবু নষ্ট হব না। বিপদে ফেললি দেখছি। বলি, আমার মতো একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস, তবে নরেনবাবু দোষটা কি করলো? সে দেখতে আমার চেয়ে ঢের ভালো, ফর্সা, চোখে মুখে শ্রীছাঁদ আছে। আমি তার পাশে কি বলতো? তুমি আমার স্বামী, ওই তো তোর দোষ। স্বামীর মতো স্বামী হলেও না হয় বুঝতুম। তুমি খারাপ লোক নও, তোমাকে লোভে পেয়েছে। তোর মাথাটাই বিগড়েছে। আমি খারাপ নই? খুব খারাপ। কেউ আজ অবধি আমাকে ভালো বলেনি। আমি বলছি, ভালো করে ভেবে দেখো। নরেনবাবু তোকে চাই, এমনকি এ কথাও বলেছে সে তোকে বিয়ে করতেও রাজি। বিয়ে বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা, যেন ভূত দেখছে। ভয় পাসনি? তোর একটু ধর্ম ভয় আছে আমি জানি। আমি সাপ বলে দিয়েছি, বিয়ে টিয়ে নয় মশাই, আমার বউ ছাড়ছি না। 2 দিন 4 দিন বড় জোর। তোমার একটু বাঁধলো না বলতে? নরকে যাবে যে। সে দেরি আছে, নরকে মেলা লোকই যাবে। কলিকালে কি নরক যাত্রীর অভাব রে? আগে জন্মে কিছু জুত করে নেই, নরক তো আছেই কপালে। যমুনা রাগ করে বলল, দেখো, আমি সাবিত্রী বেউলো নই, তবে যা বুঝেছি তাই বলছি। আমাকে দিয়ে ও কাজ হবে না। তুই বোকাও বটে রে। নরেনবাবুর কি মেয়ে ছেলের অভাব? তোর কত বড় ভাগ্য যে এত মেয়ে ছেলে থাকতে তুই ও শালার চোখে পড়েছিস।
আমি বলি সময় থাকতে এসব ভাঙিয়ে নে, রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তোল আগে। মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না। মনটা ঠিক করে ফেলেছিল যমুনা, এখানে থাকলে যে তার আর পরকাল বলে কিছু থাকবে না সে বুঝেছে। কিন্তু যাই কোথা, বাপের বাড়ি বলতে তুলসীপোতা গায়ে একখানা ঝুপড়ি, এন্টি গেন্টি অনেক ভাই বোনের সংসার। তার বাবা দাদার হাজার মলক বিক্রি করে, মা বেচে ঘুটে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোল পার হচ্ছিল, ভোঁস ভোঁস শ্বাসের শব্দ, সেই সঙ্গে কে যেন আদার পাদার ভাঙছে। তারক ভয় খেয়ে দাঁড়িয়ে গেল। ও কি গো? করালি চাপা গলায় বলল, চুপ। কান খাড়া করে শুনছিল করালি। বাঁশবনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ। আহ্লাদের গলায় করালি বলল, ওরে পাজি মাগি, এখানে সেদিয়ে রয়েছিস? আয় আয় বলছি শিগগির। বাঁশবনে প্রলয়ের শব্দ তুলে আর ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো। গরু না হাতি বোঝা ভার, বিশাল চেহারা। উড়ে বাস, এই তোমার গরু? গরুটা করালির গা ঘেঁষে দাঁড়ালো। তার গলা এক হাতে জড়িয়ে ধরে করালি বলল, আহা, বাঁচা বলেই ওর মনে সুখ নেই কি না? মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায়, ফিরেও আসে। চ চ, পা চালিয়ে চ। মেয়েটা এতক্ষণে পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কপালওয়ালা মানুষ, গরুটা দিব্যি পেয়ে গেলে। এখন আমার বউ কোথা পাই বলতে পারো? আমার কপাল তো আর তোমার মতো নয়। পাবি পাবি, বাঁধা বউ যাবে কোথায়? মারধর করিস নাকি? আরে না, সেসব নয়, নরম সরম আছে, গায়ে হাত তোলার দরকার হয় না। তবে গো আছে খুব, যেটা না বলবে সেটাকে হ্যাঁ করায় কার সাধ্যি। রথতলার কাজ বরাবর করালি বাঁয়ের রাস্তা ধরল, তারক ডাইনে। সামনেই মলয়া ফার্মেসি, আলো জ্বলছে, দিব্যি পাকা ঘর, দোকানও বড়সড়ই। আজ নরেনবাবু নেই, শ্রীপতি একা বসে মাছি তাড়াচ্ছে। তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হলো না, হওয়ার কথাও নয়। মুখটা আঁচটে করে বলল, বাবু নেই। আসেনি আজ? না, সকাল থেকেই পাত্তা নেই, বাড়ি থেকেও লোক এসে খুঁজে গেছে। হ্যাঁ, তবে তো। শ্রীপতি চেয়ে আছে, বুকটা ধকধক করছিল তারকের। তারির নেশাটা কেটে যাওয়ার উপক্রম। গেল কোথায় নরেনবাবু? শ্রীপতি ঠোঁট উল্টে বলল, তা কে জানে, বলে যায়নি কিছু, বাড়ির লোকও খুঁজছে। দুইয়ে দুইয়ে তবে কি চারই হলো? যমুনা আর নরেনবাবু যদি একসঙ্গে হাওয়া হয়ে থাকে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে। তারক বসে গেল। দোকানে বিক্রি বাটা কেমন হে? বিক্রি কোথায়? ওষুধের স্টকই নেই। নেই কেন? ওষুধ কি মাগনা আসবে? টাকাটা দেবে কে? কেন, নিতাইবাবু দেবে? দিচ্ছে কোথায়? অন্য সব কারবারে টাকা আটকে আছে, দোকান চলছে নম নম করে। ইয়ে, তা উপরি টুপরি কেমন? উপরি? সেটা আবার কি? মাস মাইনেরই দেখা নেই তো উপরি। তারক মৃদু মৃদু হাসছিল। শ্রীপতি তো আর পাঠা নয় যে তার কাছে কবুল করবে। নরেনবাবু বাড়িতে কিছু বলে যায়নি? তা কে জানে, ঠসাবো বা বউ, তাকে বলাও যা, না বলাও তা। তারক উঠে পড়ল। না, এতদিনে যমুনার তাহলে সুমতি হয়েছে। নরেনবাবুর সঙ্গেই যদি গিয়ে থাকে, গেছেই, তাহলে তোমার দিয়া কেল্লা। ওষুধের দোকান মানে কাঁচা পয়সা। ঘরে ফিরে টেমি জেলে বসে বসে খানিক ভাবল তারক। খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে 300 টাকা। কম কিসের, বসা চাকরি, তার ওপর উপৃত আছেই। মনটা বেশ ভালোই লাগছে তারকে। সে টেমি নিভিয়ে শুয়ে পড়ল। কত রাত হবে কে জানে। হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকে। কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাহর হলো না। কারো বিপদ আপদ হলো নাকি? দরজা খুলে বেরিয়ে এলো তারক। মনে হলো পুরো গাঁই চেঁচাচ্ছে, মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে, ডাকাত ডাকাত। তারক লাফ দিয়ে উঠোনে নামলো। তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগলো। গন্ডগোলটা ওখানেই হচ্ছে যেন।
নরেন বাবুদের পুরনো ভাঙা বাড়ি সারিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায়। বেশ বড়সড় বাড়ি, উঠোনে ধানের মড়াই, টিপকল, পিছনে গোয়াল, ঢেকি ঘর। বাড়িটা হাতের তেলোর মতোই চেনে তারক। চেঁচালেও পাড়ার লোক কেউ বেরোয়নি ভয়ে। বাইরের উঠোনে মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে, হাতে একখানা বড়সড় ছোরা চকচক করছে, আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিঁচড়ে বাইরে বের করে আনছে নরেন বাবুর বোবা কালা বউটাকে। বউটার শাড়ি খুলে লম্বা হয়ে ছড়িয়ে গেছে ঘর অবধি। তার মুখে কথা নেই, কেবল আ আ আ চিৎকার। তারক চেঁচিয়ে বলল, ডাকাতি করছো করো, বউটাকে ওরকম করছো কেন হে? ওকে ছেড়ে দাও, বোবা কালা মানুষ। উঠোনের ছোড়া হাতে লোকটা একবার তার দিকে ফিরে দেখে একটা হাঁক মারল, ভাগ শালা শুয়োরের বাচ্চা, পেট ফাঁসিয়ে দেব। তারক থমকে গেল। হচ্ছেটা কি? ডাকাতি করবি কর, কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বের করছিস কেন? অবলা মানুষ। হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের। এই শালারা ভাড়াটে খুনে নয় তো? চুলের মুঠি ধরে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে। একজন খেটে মোটা একটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানসিক জোরে, হাড়গোড় ভেঙে যাওয়ার কথা। আ আ আ আ চিৎকারটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে সাইরেনের মতো। সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে। মশালের আলোয় তারক দেখতে পেল মলয়ার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ার দিকে। তারক জন্মে মারদাঙ্গা করেনি, সে ভীতু মানুষ, কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতে গেল হঠাৎ। চারদিকে ঢেলা আর ইটের অভাব নেই, পুরনো বাড়ির ভাঙা টুকরো চারদিকে ছড়ানো। তারক একখান ইটের টুকরো তুলে খানিক দৌড় দিয়ে টিপ করে মারল। একটা, দুটো, তিনটে। মার শালাকে বলে চেঁচাচ্ছিল তারক। তার পয়লা ইটেই ছোড়াওয়ালা মাথা চেপে বসে পড়েছিল, আর ইটগুলো লাগলো কিনা কে জানে, তবে তোকগুলো ভোরকে ছিটকে গেল এদিক ওদিক। তারক লাফ দিয়ে গিয়ে উঠোনে ঢুকলো। সামনে একটা খেটে লাঠি পড়েছিল, সেইটে তুলে নিল সে। তারপর বসা ডাকাতটা উঠতে যেতেই পাগলের মতো মারতে লাগলো তাকে। কে একজন চেঁচালো, পালা পালা, লোক আসছে। ডাকাতের জান বলে কথা, অত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ প্রাণ ভয়ে দৌড় লাগালো। কে কোথায় গেল কে জানে, তবে মেয়েটা বেঁচে গেল এ যাত্রা। গায়ের লোক বোধ হয় তারকের সাহস দেখেই বেরিয়ে এলো এতক্ষণে। লহমায় লাঠি সোটাধারী পুরুষ আর মেয়ে ছেলেতে উঠোন ভর্তি। মেয়েদের কারো হাতে বঁটি অবধি। চেঁচামেচিতে কান পাতা দায়। মলয়াকে ধরে তুলতে হলো। বোবা মেয়েটা থর থর করে কাঁপছে, চোখে ভুতুড়ে দৃষ্টি, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তারক পাঁজা কোলা করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায়। মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে। নরেনবাবু কোথায়? নরেনবাবু কি খাটের নিচে নাকি পালিয়ে গেছেন? এসব নানাজন জিজ্ঞেস করতে লাগলো। একজন মুনিশ এগিয়ে এসে বলল, বাবু আজ সাত সকালেই একটু শহরে গেছেন, আজ ফিরবেন না। তারকের গা জ্বালা করছিল হঠাৎ। নরেন শালাই মলয়াকে খুন করতে লোক লাগায়নি তো? শালার যে যমুনার উপর দারুণ লোক, তারকের কাছে বিয়ের প্রস্তাব অবধি দিয়ে রেখেছে। মাথাটা বড্ড গরম হচ্ছিল তারকের। সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল, আর ততই তারকের গায়ের রোয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার, ডাকাতি নয়, ডাকাতরা অকারণে খুন করে না, এরা খুন করতেই এসেছিল। তপন হালদারের ছেলে মিতুল মোটর বাইকে করে কালীপুর থেকে মনমথ ডাক্তারকে নিয়ে এলো। গায়ে হোমিওপ্যাথি জগন্নাথ কী সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে। যাই হোক, বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয়। মনমথ ডাক্তার দেখে টেখে বলল, হাড়টা আর ভাঙেনি, তবে ভোগান্তি আছে। তারক ভিড়ের বাইরে উঠোনের এক ধারে এসে দাঁড়িয়ে ওপরে চেয়ে আকাশটা দেখল। সে অমানুষ ঠিকই, কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে দেখা যাচ্ছে। কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল জিপে করে। জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর। তারপর তার বাড়ি মুখও রওনা হলো। মনটা খারাপ লাগছে, বউটা এঁটো হয়ে পড়ল।
বাঁশঝাড় পেরোনোর সময়ে কে যেন বলে উঠল, আমি তো জানতুম তুমি খারাপ লোক নও। তারক হাঁ। কে কে? আমি। অন্ধকারেও কি আর চিনতে ভুল হয়? তুই তুই নরেনবাবুর সঙ্গে যাসনি? তোমার কি মুখে কিছুই আটকায় না? তার আগে গলায় দড়ি দেব। তাহলে কোথায় ছেলে? কোথায় আবার? বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে। ডাকাত যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পিছনে লুকিয়ে পড়ি। তুমি না এলে আজ যে কি হতো। নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল? তার আমি কি জানি, নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিলুম। ও শালা মহা হারামি। একবার ভেবেছিলুম পুলিশকে বলে দিই, খুনটা ও শালাই করাচ্ছিল। না না, ওসব বলার দরকার নেই। আমাদের তো এ গাঁয়েই থাকতে হবে, আমরা গরিব মানুষ। আর আমাকে বেচতে চাইবে না তো? তারক একটু হাসলো, তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল, সেই তারকটা ভেগে গেছে। এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ। তারকের হাতে একটা জোর চিমটি কাটলো যমুনা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পরপুরুষ গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেবেন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।